আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাপোলো টেলিপ্রেসক্রিপশন দেখার জন্য। চ্যানেল স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। অংশ নিন অ্যাপোলো টেলিপ্রেসক্রিপশন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু হলো অ্যাপোলো টেলিপ্রেসক্রিপশন। এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি, সেই সঙ্গে টেলিফোনে প্রাপ্ত আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি সরাসরি এই অনুষ্ঠান থেকেই। দর্শক, রোগ হলে আমরা চিন্তিত হব, এটাই স্বাভাবিক, কিন্তু কিছু কিছু রোগ আছে যে ক্ষেত্রে আমরা শুধু নিজেই উদ্বিগ্ন থাকি না, গোটা পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে এবং ক্ষেত্রবিশেষে আমাদের মাঝে আতঙ্ক এসে ভর করে। সেরকম একটি রোগ হচ্ছে হার্ট অ্যাটাক। আর এই হার্ট অ্যাটাকের নাম শুনলে প্রায় সবাই একটু না একটু হলেও ভয় পেয়ে থাকেন। এর কারণ আছে, কারণ এর পরিণতি অনেক ক্ষেত্রেই ভয়াবহ হয়ে থাকে। কিন্তু সঠিক সময়ে যদি এর চিকিৎসা করা হয় তাহলে কিন্তু খুব সহজেই এই হার্ট অ্যাটাকের যেসব পরিণতি রয়েছে, খারাপ পরিণতি রয়েছে এবং যেসব পরিণাম হতে পারে সেগুলো কিন্তু অতিক্রম করা সম্ভব। আজকে আমরা হার্ট অ্যাটাক এবং এর পরবর্তী যে চিকিৎসা রয়েছে, বিশেষ করে অপারেশন দিয়ে যে চিকিৎসা করা হয়, বাইপাস সার্জারি, তা নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকে এই অনুষ্ঠানে হার্ট অ্যাটাক এবং বাইপাস সার্জারি সম্পর্কে কথা বলার জন্য উপস্থিত আছেন দেশের প্রখ্যাত কার্ডিয়াক সার্জন, ল্যাবেট কার্ডিয়াক হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডাক্তার লুৎফর রহমান। ডাক্তার লুৎফর রহমান, আপনাকে চ্যানেল স্টুডিওতে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আগেই বলেছি আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানে টেলিফোনের মাধ্যমে আপনি অংশ নিন। জানিয়ে দিচ্ছি সেই নাম্বার দুটো, যে নাম্বার দুটোতে ফোন করে আপনি অংশ নেবেন। নাম্বার দুটো হচ্ছে 01713004444, আরেকটি নাম্বার হচ্ছে 01711567100। আপনাদের ফোনের অপেক্ষা রইলাম। ততক্ষণে আমরা আজকের বিষয়ে কিছুটা আলোচনা করছি। ডাক্তার লুৎফর রহমান, আমাদের দেশে দীর্ঘদিন ধরে আপনারা বাইপাস সার্জারি করে আসছেন সফলভাবে এবং হার্ট অ্যাটাকের রোগীদের এই অপারেশনটা করতে হয়। তো একটু যদি ধারণা দেন প্রথমেই, যে হার্ট অ্যাটাক হলেই কি বাইপাস লাগবে, কাদের ক্ষেত্রে বাইপাস প্রযোজ্য, এটা আপনারা কিভাবে নির্ধারণ করেন? ধন্যবাদ। আসলে বাংলাদেশে হৃদরোগের সংখ্যা অত্যন্ত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অনেকের বয়স 40-এর নিচে, এমনকি 30 বছরের নিচে অনেক অল্প বয়স্ক পুরুষ এবং নারীর এই হার্ট অ্যাটাক এবং পরবর্তীতে বাইপাস করতে হয়েছে। শুধু বাইপাস না, অনেক রোগীর অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়। তাহলে দেখা যাচ্ছে আস্তে আস্তে, আগে ভাবতাম যে বয়স হলে হার্টের অসুখ হয়, এখন দেখা যাচ্ছে না, অল্প বয়সেও এই অসুখটা দেখা দিচ্ছে। তাই হার্ট অ্যাটাকের ব্যাপারে আমাদের সবার সচেতন হতে হবে যে প্রথমে কী কারণে এই রক্তনালীতে চর্বি জমে বা ব্লক হয়ে তো হার্ট অ্যাটাক হয়। সেটা হচ্ছে আমাদের কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, বা যারা শখ করে ধূমপান করে নিজের রক্তনালীকে নষ্ট করে, অথবা যারা অতিরিক্ত অবেজ, ফ্যাটি, এইগুলো তো নিয়ন্ত্রণ করা সম্ভব, কন্ট্রোলে রাখা সম্ভব। পাশাপাশি যেটা সবাই কন্ট্রোল করতে পারে, খাদ্য অভ্যাস পরিবর্তন করতে পারে। আমরা যদি গরুর মাংস, খাসি মাংস, তেল, চর্বি, তারপরে খাসির কলিজা বা গরুর কলিজা, যেটা লিভারের মধ্যে এগুলো বেশি থাকে, ফ্যাট, কোলেস্টেরল বেশি থাকে, প্লাস চিংড়ি মাছ, একটু ঘি, বাটার অয়েল, এগুলো যদি সবাই একটু সচেতন হয়ে কম খায় তাহলে এটা কমে যাবে। আর এখন যেভাবে ফাস্ট ফুড কালচার আমাদেরকে, ফাস্ট ফুডের ব্যাপারেও আমাদের সন্তানদেরকে এটা রক্ষা করতে হবে। যদি অতিরিক্ত চিজ বা যে চিকেন ফ্রাই, যেগুলো অয়েলে বেশি ফুড, এগুলো খাবে, কিন্তু একটু সীমিত আকারে। সপ্তাহে কয়দিন খাওয়া উচিত বা একবার খেতে কতটুকু খাওয়া উচিত, একটু সচেতন হলেই, শুধু ছেলের লেখাপড়া করলে হবে না, ভবিষ্যতে সে সুস্থ থাকে, 40 বছর বয়সে তার ছেলেটা হার্ট অ্যাটাকে না আক্রান্ত হয়, সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত। আর আমি যেটা বলবো, নিয়মিত পরিশ্রম করা উচিত, ফিজিক্যাল ওয়ার্ক করা উচিত, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটা উচিত, অথবা যাদের সামর্থ্য আছে তাদের জিমে যাওয়া উচিত। আর লাইফ স্টাইলের ব্যাপারে একটু কম্পিটিটিভ লাইফ স্টাইল না করে সাউন্ড স্লিপ যাতে হয়, নিজেকে একটু সবসময় সুখী ভাবা উচিত। আর যদি সবসময় সমাজকে কম্পেয়ার করেন, অন্য ভালো আছে আমি খারাপ আছি, তাহলে মানুষ সুস্থ থাকতে পারে না। নিজের লাইফ স্টাইল একটু রিল্যাক্স, মানে আপনি মানসিক সুস্থতাটাকে গুরুত্ব দিচ্ছেন। এরপর আমি বলতে চাই যে যদি কখনো রোগীর 40 আপ কোনো পুরুষ মানুষের চলাফেরা করতে গিয়ে একটু বুকটা ভারী হয়ে আসে, বা হাতে থেকে কোনো পেইন, রেডিয়েশন হয়, গলার দিকে যায়,
সেই আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটতে গিয়ে, তাহলে বুঝতে হবে যে তার হার্টের রক্ত চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। সেক্ষেত্রে কার্ডিওলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। এবং খুব সিম্পল যে টেস্ট, একটা ইসিজি, একটা ইকো এবং প্রয়োজনে ইটিটি, যেটা আমরা এক্সারসাইজ টলারেন্স টেস্ট বলি। এই 3টা টেস্ট করতে হয়তো সরকারি হাসপাতালে করলে 1-1.5 হাজার টাকা লাগবে, প্রাইভেটে করলে হয়তো 5,000 টাকা লাগবে। এই যে 1.5 থেকে 5,000 টাকার মধ্যে তার শরীরটা চেক আপ করলো, এটা উচিত সবার। কারণ একটা মানুষ সুস্থ থাকতে 50, 60, 70 বছর সুস্থ থাকবে, সে 40 বছরে একটা চেক আপ করা উচিত, 45 বছরে একটা চেক আপ করা উচিত। তো আমাদের এইভাবে একটু শরীরের পিছিয়ে যত্ন দেওয়া উচিত। প্লাস তার লিপিড প্রোফাইল দেখা উচিত, কোলেস্টেরল মাত্রা ঠিক আছে কিনা, তার ব্লাড সুগার ঠিক আছে কিনা। একটু সচেতন হওয়ার সময় এসেছে। ব্যক্তিগতভাবে যেমন সচেতন হওয়া উচিত, আমাদের সামাজিকভাবে অনেক দায়িত্ব আছে, সেগুলো আমাদের সচেতন হলেই নিজে ভালো থাকবো, পরিবার ভালো থাকবে, সমাজ সুস্থ থাকবে। এবং আমরা যে জিনিসটা জানলাম সেটা উচিত আমাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবকে এই মেসেজটা পৌঁছায় দেওয়া, কি করে সে সুস্থ থাকবে। কারণ একটা পরিবারের যে কর্তা, তার যদি হার্ট অ্যাটাক হয়, তাহলে পরিবারেরই হার্ট অ্যাটাক হওয়ার শামিল। কারণ পরিবারের দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে যে আমাদের বাবা কতদিন বাঁচবে বা দাদা কতদিন বাঁচবে, এবং গোটা পরিবার দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা নেমে আসে। তারপর আমি বলবো, যদি কারোর এরকম প্রবলেম হয়, তাহলে দ্রুত কার্ডিওলজিস্টের শরণাপন্ন হয়ে এই যে 3টা টেস্ট বললাম, ইসিজি, ইকো, ইটিটি করার পরে কার্ডিওলজিস্ট যদি মনে করে যে ওনার একটু ব্লক আছে বা হার্টে সামান্য প্রবলেম আছে, তাহলে অ্যাঞ্জিওগ্রাম করা হয়। এই অ্যাঞ্জিওগ্রাম অনেকে ভয় পায়, এটাও না জানি বড় একটা অপারেশন। আসলে এটা কোনো অপারেশন না, ছোট্ট একটা স্যালাইন দেওয়া হয় আইদার কোমরের রক্তনালীতে, যেটা গ্রয়নে ফিমোরাল আর্টারি বলে, অথবা রেডিয়াল আর্টারিতে। ছোট্ট একটা ডাই ইনজেকশন দিয়ে এটা হার্টের একটা এক্সরে করা হয়। তাতে ডাইটে যখন স্যালাইন যেভাবে দেওয়া হয় সেই একইভাবে একটা সরু ক্যাথেটারের মাধ্যমে ওই হার্টের মধ্যে একটা ডাই দেওয়া হয় রক্তনালীতে। হার্টের রক্তনালীগুলো, শিরা, উপশিরাগুলো কিভাবে আছে, সুন্দর আছে নাকি কোথাও ব্লক বাধাপ্রাপ্ত আছে, সেগুলো দেখা যায়। এবং অ্যাঞ্জিওগ্রাম করে যখন দেখা গেল যে 1-2টা ব্লক আছে, তখন আবার সুন্দর যেটা বেলুনিং করে ব্লকটা উঠাই দিয়ে একটা ছোট্ট স্ট্যান্ড পরাই দিই, অনেকে রিং বলে। এটা করতে অ্যাঞ্জিওগ্রাম করতে 5 মিনিট লাগে, আর একটা অ্যাঞ্জিওপ্লাস্টি করতে 10 মিনিট 15 মিনিট লাগে। অ্যাঞ্জিওগ্রাম যখন করা হয়, রোগী কি বিষয়টা টের পান না? এটা লোকাল অবশ করে না হয়, রোগী সজাগ থাকে কিন্তু ব্যথা পাবে না। হ্যাঁ, সেটাই, মানে রোগী ব্যথা নাই, ভয়ের কারণ নাই, এবং যে কোনো বয়সে করা যায়। সেটা 30 বছর হোক আর 70-80 বছর হোক, কোনো অসুবিধা নাই। এবং আমি মনে করি অভিজ্ঞ সেন্টারে কোনো ঝুঁকি নাই। আচ্ছা, তো আমাদের দর্শকের ফোন এসে গেছে, একজন দর্শক লাইনে আছেন, ফোনটা নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার ওয়াইফ বয়স হচ্ছে 38 বছর। জি। ওনার এই বুকের বাম পাশে ব্যথা করে এবং বাম হাতটা বসে যায়, একটু কাজ কাম করলে হ্যাঁ বুকের বাম পাশে ব্যথা করে এবং হাতও বসে আসে। আচ্ছা আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? কতদিন ধরে? 3-4 মাস থেকে শুরু হয়েছে। 3-4 মাস ধরে হচ্ছে। সাথে কি অন্য কোনো সমস্যা আছে? শ্বাসকষ্ট হয়? ডায়াবেটিস আছে? উচ্চ রক্তচাপ আছে? জি, ডায়াবেটিস আছে, ওনার ডায়াবেটিস আছে। আচ্ছা আচ্ছা, হাই প্রেসারও আছে, ডায়াবেটিস এবং হাই প্রেসার আছে। আচ্ছা, ডায়াবেটিসের জন্য উনি কি ইনসুলিন নিচ্ছেন না মুখে খাওয়ার ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে রাখছেন? ও, ইনসুলিন নাই, না মুখে খাওয়ার ওষুধ নাই। আচ্ছা আচ্ছা, কমপ্লিট খাই। আচ্ছা, এটা কি নিয়ন্ত্রিত অবস্থায় আছে কিনা ডায়াবেটিসটা? কিছুটা নিয়ন্ত্রিত অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা, রক্তচাপ নিয়ন্ত্রণের ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওনার স্ত্রীর ক্ষেত্রে, যেহেতু ওনার স্ত্রী ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, এবং পরিশ্রম করলে বুক ভারী হয়, হাতে যায়, এগুলো সব এই হৃৎপিণ্ডের রক্ত চলাচলের বাধাপ্রাপ্ত হলে যে সমস্ত উপসর্গ সেগুলো আছে। তো ওনার ক্ষেত্রে জরুরি কার্ডিওলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত, এবং ইসিজি, ইকো, ইটিটি এবং প্রয়োজনে অ্যাঞ্জিওগ্রাম করতে হবে। প্রথমে কার্ডিয়াক স্ক্রিনিং করতে হবে, হার্টের যে ব্লক আছে কিনা। যদি এগুলো নর্মাল থাকে, তাহলে ভাবতে হবে যে তার নিউরোলজিক্যাল, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে কিনা, কাজ করলে হাত ব্যথা হতে পারে, অনেকের নেকে প্রবলেম থাকে। তো যেহেতু অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, ওনার ক্ষেত্রে কার্ডিয়াক এক্সিকিউটিভ চেকআপ করতে হবে। মানে কারো যদি উচ্চ রক্তচাপ থাকে, সাথে যদি ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রে আপনারা কার্ডিয়াক আপনাদেরকে ঝুঁকিপূর্ণ একটা অবস্থা হিসেবে চিহ্নিত করেন। হ্যাঁ, তাকে অ্যাঞ্জিওগ্রাম পর্যন্ত যেতে হবে এই পার্টিকুলার কেসে। হ্যাঁ, এই ক্ষেত্রে এটা নিশ্চিত না হবে, পুরুষ মহিলা ফ্যাক্টর না, ডায়াবেটিক থাকলে তাকে স্ক্রিনিং করতে হবে। মানে এই ব্যথার কারণ হৃদরোগ কিনা তার নিশ্চিত করতেই হবে। অনেকগুলো ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর আছে, তাকে অ্যাঞ্জিওগ্রাম পর্যন্ত যেতে হবে টু গেইন কমপ্লিট কনফিডেন্স যে তার যে হৃদরোগের অসুবিধা নাই, এটা অ্যাঞ্জিওগ্রাম না করা পর্যন্ত কোনো ডক্টর বলতে পারবে না। এক্স্যাক্টলি। তো আরো একটি প্রশ্ন এসে গেছে। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, বলুন, শুনছি। জি, আমি রংপুর থেকে বলছি। জি, বলুন আপনার আমার প্রশ্ন। আব্বু গত 2001 সালে মানে স্ট্রোক করেছিলেন, পরপর 3 বার করছিলেন। করার পর তাকে অনেকগুলো ওষুধ দেওয়া হয়েছিল, তিনি রংপুরের ডাক্তারের কাছে দেখিয়েছেন। জি, জি। মানে সে তখন থেকে ওষুধ খেয়ে আসতেছে, কিন্তু তার কোনো উন্নতি বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তার এখন কি সমস্যা, কি অবস্থা আছেন এখন উনি? সমস্যা হচ্ছে মানে বুক ব্যথা করে, হ্যাঁ। মাঝে মাঝে মানে মানে মাথা ধরে, এরকম একটু আর কি। আচ্ছা আচ্ছা, মানে আপনি যেটা বললেন স্ট্রোক, মানে কি হার্ট অ্যাটাক হয়েছে না ব্রেনে স্ট্রোক করেছে? কোনো না, হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক হয়েছে, আচ্ছা। তো এরপরে উনি যেসব ওষুধ খাচ্ছেন তাতে কি ওনার উচ্চ রক্তচাপ বা অন্যান্য কোনো রোগ যেগুলো আছে বা না, ছিল আগে সেগুলো এগুলো সব ঠিক আছে, নিয়ন্ত্রিত অবস্থা আছে? হ্যাঁ, হ্যাঁ, নিয়ন্ত্রিত অবস্থা। কিন্তু ওনার বুক ব্যথা, উনি কি এনজিওগ্রাম করেছিলেন? না না, এটা উনি করেননি। উনি করেন নাই। হ্যাঁ, তো আমার মনে হয় যে এ ব্যাপারে আমাদের আমরা ইতিমধ্যে হ্যাঁ, বলেছি আমরা। ওনার একটি মাত্র টেস্ট হলো অ্যাঞ্জিওগ্রাম করতে হবে, হ্যাঁ। এবং অ্যাঞ্জিওগ্রাম পরবর্তীতে আমরা যেটা রেজাল্ট পাবো, যদি ব্লক থাকে রক্তনালীতে, তাহলে অ্যাঞ্জিওপ্লাস্টি অথবা বাইপাস সার্জারি, দুটাই অত্যন্ত সফলভাবে এখন বাংলাদেশে হচ্ছে, অত্যন্ত সফলভাবে। এটার বলার শেষ নাই। আমি বলবো ভালো সেন্টারগুলোতে ভালো কার্ডিওলজিস্ট, ভালো সার্জন প্রায় 100% সাফল্যের সাথে হচ্ছে বাংলাদেশে, যেটা আমরা পার্শ্ববর্তী যে কোনো দেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর, ব্যাংকের তুলনায় জি, জি। অনেক ভালো করছি, খারাপ করছি। তো আমরা যেটা বলছিলাম যে আপনারা তো একটা পর্যায়ে এনজিওগ্রাম করেন নিশ্চিত হওয়ার জন্য যে হৃদরোগ আছে কিনা, প্রয়োজনে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা হয়তো এনজিওপ্লাস্টি করে দেন বা রিং বসিয়ে দেন, কিন্তু বাইপাসটা কখন করেন? কাদের ক্ষেত্রে প্রযোজ্য বাইপাস? যে ক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি পসিবল না, টেকনিক্যালি আচ্ছা, পসিবল না, মানে দ্যাট কি মিন্স কারণে possible রক্তনালী না? খুব মুখে ব্লক, রিংটা প্লেসমেন্ট করার জায়গা নাই, ওটা তো একটা লেন্থ আছে। আচ্ছা আচ্ছা, এই স্ট্যান্ডটা প্লেসমেন্ট করে যদি আরেকটা রক্তনালী বন্ধ হয়ে যায় তাহলে তো হবে না। একটু লংগিচুরাল সেগমেন্ট লাগবে, মাঝখানে যদি ব্লক থাকে বা অন্য রক্তনালী বাধাগ্রস্ত না হয়, সেক্ষেত্রে রিং লাগানো সম্ভব। আর যদি কারো অনেকগুলো স্ট্যান্ড লাগে বা ডায়াবেটিক পেশেন্ট, সেক্ষেত্রে ব্যয় বেড়ে যাবে, না, সেক্ষেত্রে এটা বাইপাস করা ভালো। রক্তনালী কতটুকু বন্ধ হয়ে আছে তার উপরে কি নির্ভর করে কিছুটা? না, অনেক সময় যদি 100% হয়ে ওয়ার পাস না করতে পারে তাহলে সার্জারি করতে হবে, কিন্তু যদি ওয়ার পাস করে যায় তাহলে অ্যাঞ্জিওপ্লাস্টি পসিবল। এটা কার্ডিওলজিস্ট সিদ্ধান্ত নেবে যে তিনি এই অ্যাঞ্জিওপ্লাস্টি করতে পারবেন মানে কিনা। প্রথমে এনজিওপ্লাস্টিটাই চেষ্টা করা হয়। সব কিছু অ্যাঞ্জিওপ্লাস্টি চেষ্টা করে, চেষ্টা যদি করা। অ্যাঞ্জিওপ্লাস্টি সম্ভব না হয় বা রোগীর জন্য অ্যাঞ্জিওপ্লাস্টি ঝুঁকিপূর্ণ হয় বা অত্যন্ত অনেকগুলো রিং লাগছে, ব্যয়বহুল, বা রোগীর মারাত্মক ডায়াবেটিস আছে, মানে আমি রোগীর বেনিফিট চিন্তা খুব করি। ডায়াবেটিস থাকলে সেক্ষেত্রে বাইপাস সার্জারি ভালো। ভালো। তো দর্শক আরেকটি ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আচ্ছা, আমি খিলগাঁও থেকে জাহাঙ্গীর বলছি। জি জাহাঙ্গীর সাহেব, বলুন আপনার প্রশ্ন। সকালকে আমি অফিসে থেকে আসার পর দুপুরে জি জি খাওয়া দাওয়া করার পর একটু আচার খাইছিলাম। জি, খাওয়ার পর বুকে হঠাৎ করে যে মানে একটু মারলে যেরকম বাম পাশে একটু ব্যথা করতো। এখন আচ্ছা। এটা কি হার্টের কিনা আমি তো ওই বা গ্যাস্ট্রিকের কিনা, তো হঠাৎ করে আমি ওই যে যেভাবে আছি ঠিক একইভাবে শুয়ে গেলাম। আচ্ছা আচ্ছা। তারপর মানে শ্বাস নিতেও পারতেছি না, হ্যাঁ, হ্যাঁ। হাঁটতেও পারতেছি না। কিন্তু এই ধরনের অবস্থা কি এর আগেও বেশ কয়েকবার হয়েছে আপনার? এর আগে হয় নাই, হ্যাঁ। কিন্তু ওইরকম ব্যথা মাঝে মধ্যে বাম পাশে একটু ব্যথা অনুভব হইতো। আচ্ছা আচ্ছা, পরিশ্রম করলে কি এই ব্যথাটা বাড়ে? আর এমনি মানে প্রায় সময় যে মুড়ার নিচে বা হাতে বা জয়েন্টে যে কবজিতে ওখানে ব্যথা করে। আচ্ছা, আপনি পরিশ্রম করলে এই ব্যথাটা কি বাড়ে, মানে আগে যে ব্যথাগুলো হতো তখন? কিছুদিন যাবত 4-5 থালা ওঠানামা করলে একটু খুব জি। সাফায় যায়। আচ্ছা, আপনার কি উচ্চ রক্তচাপ আছে? উচ্চ রক্তচাপ কালকে যখন এই অবস্থা হওয়ার পর একটু চেক আপ করানোর পর একটু বেশি ছিল। জি, আপনার ওজন কি স্বাভাবিকের চেয়ে একটু বেশি মনে করছেন? না, আমার ওজন হলো 72, এমনি ইয়ে হলো লম্বা হলো ওই 5 ফিট 9। আচ্ছা আচ্ছা, আপনার ডায়াবেটিস নেই? ডায়াবেটিস নেই। জি, হ্যাঁ, ওনার ক্ষেত্রে আমি বলবো যে ইসিজি কোইটিটি করে প্রয়োজন যদি কোনো আমাদের সন্দেহ হয় তাহলে অ্যাঞ্জিওগ্রামে যেতে হবে। আসলে 40-50 বছর বয়স হলে এই গ্যাস্ট্রিক, অনেকে বলে গ্যাস্ট্রিক ট্রিটমেন্ট করার আগে তার কার্ডিয়াক প্রবলেম আছে কিনা এটা এক্সক্লুড করতে হবে। এই চিন করে গ্যাস্ট্রিক ভেবে গ্যাস্ট্রিকের বড়ি এই খেয়ে বাংলাদেশের বহু রোগের কিন্তু হার্ট অ্যাটাক নিয়ে আসে। আমি একটা রোগী এই 2 দিন আগে তাকে আমার কাছে আসলো, একটা বাইরে অন্য হসপিটালে অ্যাঞ্জিওগ্রাম করে, আমি দেখলাম তার ক্রিটিক্যাল ব্লক আছে। আমি বললাম আপনার আর্জেন্ট বাইপাস লাগবে, তো বললো যে স্যার আমি 2 দিন টাইম দেন, একটু প্রিপারেশন নিয়ে আসি। আমি বলছি আপনার কিন্তু ক্রিটিক্যাল ব্লক। তারপর দেখা গেল সে বাসায় গেছে এবং হার্ট অ্যাটাক নিয়ে আসছে।
মারাত্মক হার্ট অ্যাটাক নিয়ে আসছে। আমি বললাম যে আপনি সঙ্গে সঙ্গে আসলেন না কেন? ভাবলাম স্যার চিন করছে, একটু মনে হয় গ্যাস্ট্রিকের, আমি গ্যাস্ট্রিকের বড়ি খেয়ে অপেক্ষা করলাম, একদিন বাসায় অপেক্ষা করলাম। কিন্তু সেই একদিনের মধ্যে তার অনেক ক্ষতি হয়ে গেছে। সে যদি তাৎক্ষণিক আসতো তাহলে আমরা ইমার্জেন্সি সার্জারি করতে পারতাম, ইমার্জেন্সি অ্যাঞ্জিওপ্লাস্টি করতে পারতাম। এই গ্যাস্ট্রিক ভেবে অনেকেই বাসায় 6 ঘন্টা 10 ঘন্টা সময় কাটায়। কিন্তু যদি কখনো একটা 40 বছরের উপরে বা 45 বছরের উপরে কোনো নারীর যদি এরকম বুক ব্যথা করে বা খাবার হজম হচ্ছে না, তাহলে দ্রুত কার্ডিওলজিস্টের শরণাপন্ন হতে হবে। কারণ গ্যাস্ট্রিকে কোনো রোগী মারা যাবে না, কিন্তু হার্ট অ্যাটাকে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। এই বিষয়ে সবসময় চিন করে বুকে ব্যথা বা গ্যাস্ট্রিক ভেবে গ্যাস্ট্রিকের বড়ি না খেয়ে দ্রুত একটা ইসিজি করে কার্ডিওলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত আমি মনে করি। কারণ আজকাল প্রত্যেক ঢাকা শহরে বা যে সমস্ত ডিস্ট্রিক্ট শহরে অনেক নাগরিক সুবিধা বৃদ্ধি পেয়েছে এবং হৃদরোগ বিশেষজ্ঞ প্রত্যেকটা শহরেই সরকার পাঠিয়েছেন এবং ঢাকা শহরে অনেক হসপিটাল হয়েছে। তাই একটু নিজেকে সচেতন হয়ে দ্রুত কার্ডিওলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। তাহলে আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট পেলে হার্টের কোনো ক্ষতি হয় না। আর যেটা বলছিলাম যে চিকিৎসার ব্যাপারে, যেহেতু হৃদরোগ চিকিৎসা ব্যয়বহুল, তাই আমাদেরকে আসলেই আর্লি ডায়াগনোসিস করতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে। নইলে এই ব্যয়বহুল হৃদরোগের চিকিৎসা করতে গেলে দেখা যাচ্ছে যে লাখ টাকার ব্যাপার, 1 লাখ 1.5 লাখ 2 লাখ, এটা আস্তে আস্তে 3-5 লাখ পর্যন্ত পুষতে পারে, কারণ অ্যাঞ্জিওপ্লাস্টি রিংয়ের অত্যন্ত দাম। সেটাই তো। দর্শক আরো একটি ফোন নিচ্ছি, আমরা আলোচনা আবার ফিরবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা থেকে হুমায়ুন কবির বলছি। জি হুমায়ুন কবির সাহেব বলুন। জি, আমি একজন ওপেন হার্ট সার্জারির রোগী। আচ্ছা আচ্ছা। আমি ডাক্তার লুৎফুর রহমান স্যারের পেশেন্ট। তো আজ 2006 সালে আমি ওপেন হার্ট সার্জারি হয়েছি। আমাকে উনি এখন ওই বহু ওষুধ দিয়েছেন, এরপরে দিয়ে এখন ওই লুপিরেল প্লাস এবং টেজিনর 20 এবং প্লুলাক, এই 3টে ওষুধ আমি নিয়মিত খেতেছি। কিন্তু আমি আল্লাহর রহমতে এখন সুস্থ আছি। কিন্তু আমাকে কি এইটা কন্টিনিউ আজীবন চালিয়ে যেতে হবে? আচ্ছা, আপনার বয়স কত এখন? আমার বয়স 58। আপনার ডায়াবেটিস বা অন্য কোনো সমস্যা আছে? ডায়াবেটিস নাই, কিন্তু প্রেসার মাঝে মাঝে, আগে হাই প্রেসার ছিল, জি জি। এখন কিন্তু প্রেসারের ওষুধ খেতাম আগে, উনি প্রেসারের ওষুধ আর দেন নাই। এখন কিন্তু প্রেসার মাঝে মাঝে লো হয়ে যায়। 70/110। আচ্ছা আচ্ছা। স্বাভাবিক জীবন ম্যাক্সিমাম টাইম 80/120। আচ্ছা আচ্ছা। আপনি স্বাভাবিক জীবন যাপনের ক্ষেত্রে কোনো অসুবিধা মানে ফিল করছেন কিনা? কোনো ফিল করি না, আমি রেগুলার হাঁটি। আমি আল্লাহর রহমতে এখন মোটামুটি আমাকে সুস্থ অনুভব হচ্ছে। ওষুধগুলো কি খেয়ে যেতে হবে? হ্যাঁ, ধন্যবাদ। ওষুধগুলো খেয়ে যেতে হবে কন্টিনিউ। যেটা বললাম যে প্রথম দুটো ওষুধ লোপিরেল প্লাস এবং টিজিনর, এই দুটো ট্যাবলেট প্রত্যেকটা হার্টের রোগীকে খেতে হয়। অন্যান্য ব্র্যান্ড খাবে, এই ট্যাবলেটই খাবে তা বলছি না, কারণ আরো অন্য ওষুধ কোম্পানি তো আছে, তাই না? এটা একটা অ্যান্টিপ্লাটলেট গ্রুপ, এই জাতীয় ওষুধটা, জি, লিপিড লোয়ারিং এজেন্ট। প্রত্যেকটা হার্টের রোগী যাদের করোনারি হার্টের ডিজিজ আছে, সেটা অ্যাঞ্জিওপ্লাস্টি হোক অথবা বাইপাস সার্জারি হোক, তাদেরকে লিপিড লোয়ারিং ড্রাগ এবং অ্যান্টিপ্লাটলেট, যেটা বলছিলাম যে ইকোস্প্রিন গ্রুপ, অ্যাসপ্রিন গ্রুপ এবং এই যে স্ট্যাটিন গ্রুপ, যেটা কোলেস্টেরল কমায়, এই দুটা গ্রুপ খেতেই হবে সবাইকে। পাশাপাশি যেমন ওনার একটা বড়ি আছে ডায়াবেটিক্স প্রোলাক্সান, হয়তো ওনার পায়ে পানি আসে বা হার্টের পাম্পিং পাওয়ার কম, সেক্ষেত্রে আমরা টেম্পোরারি যদি ওয়াটার লগিং হয় শরীরে, একটু ডায়াবেটিক্স কাভার রাখি। আসলে বাইপাস সার্জারি বা অ্যাঞ্জিওপ্লাস্টির পরে 2টা বা 3টা বড়ি খেতেই হবে, যেটা বললাম লিপিড লোয়ারিং ড্রাগ এবং অ্যান্টিপ্লাটলেট। পাশাপাশি প্রেশারের থাকলে, হাই প্রেশার থাকলে প্রেশার ট্যাবলেট, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস ট্যাবলেট খেতে হবে, যদি তার হার্ট ফেলিওর থাকে একটু ডায়াবেটিস খেতে হবে। তো কিছু ওষুধ মেনে নিতে হবে। যাদের হার্টের রোগী, করোনারি হার্টের ডিজিজ, তাদেরকে সবসময় কিছু ড্রাগ সাপোর্ট পরবর্তী দিতে হয়। আর আমি যেটা বলবো যে সবসময় একটু ডাক্তারের টাচে থাকা, ফলো আপে থাকা। 2 মাস 3 মাস পরে কার্ডিওলজিস্ট বা কার্ডিয়াক সার্জনের ফলো আপে থেকে তার পালস রেট ঠিক আছে কিনা, প্রেশার ঠিক আছে কিনা। হার্টের কিন্তু একটা ওয়ার্কলোড আছে, প্রত্যেকটা মানুষের যেমন অফিসে ওয়ার্কলোড আছে বা রিক্সাওয়ালা রিক্সা কাজ একটা ওয়ার্কলোড, হার্টের অর্গান পাম্প করছে, তার একটা ওয়ার্কলোড আছে প্রেশার আর হার্ট রেট। এই দুটো যদি আপনি কমায় ঠিক রাখতে পারেন, তাহলে হার্ট সবচেয়ে ভালো থাকবে। একটা হার্ট ভালো রাখতে গেলে তার ব্লাড প্রেশার যত কম রেখে রাখা যায়, সেটা মানে রক্তচাপ বেশি থাকলে হার্টটা বেশি কাজ করতে হয়, পাম্প করতে হয়, রক্তচাপের এগেইনস্টে পাম্প করতে হয়। রক্তচাপ যদি কম বেশি কাজ করতে হয়, হার্টটা খুব ইজি পাম্প করতে পারে সহজে। আর হার্ট রেট যদি আমি কম রাখতে পারি, তাহলে অনেকক্ষণ পর পর পাম্প করতে হয়। আর যদি খুব ঘন পাম্প করতে হয়, তাহলে তো হার্টের ওয়ার্কলোড বেড়ে গেল। আচ্ছা, এবার আমরা একটু বাইপাস সার্জারি সম্পর্কে কথা বলতে চাই। আমরা জানি যে বাইপাস সার্জারি ঢাকা শহরে এখন অনেক হাসপাতালে হচ্ছে। এক্ষেত্রে কি আপনি মনে করেন না যে কোয়ালিটি বাইপাস সার্জারি বা মানসম্মত বাইপাস সার্জারি করতে হলে সেক্ষেত্রে কোনো একটা যে কোনো হাসপাতালে করলেই সেটা চলবে না? সেক্ষেত্রে একজন রোগীর কি কি জিনিস দেখা উচিত যে এই হাসপাতালটা এই ব্যাপারে মানসম্মত কিনা? জি, আসলে মানসম্মত যেটা বললেন, আসলে একটা হসপিটাল যেমন মানসম্মত হওয়া উচিত। কারণ বাইপাস সার্জারি একটা ব্যয়বহুল সার্জারি, এক্ষেত্রে
এক্ষেত্রে আমার মনে হয় কম্প্রোমাইজ করার সুযোগ নেই। একটা হার্টের চিকিৎসা করতে গিয়ে যেমন অত্যন্ত যত্ন সহকারে একটা সিদ্ধান্ত নিতে হয়, যত্ন সহকারে অপারেশন করতে হয়। আর সবার হার্ট সমান না, কারোর দুর্বল হার্ট থাকে, কারোর ভালো হার্ট থাকে। রক্তনালীগুলোর মধ্যে অনেকে খুবই ব্যাডলি ডিজিজ থাকে, অনেকে ভালো থাকে। তো দেখা যাচ্ছে যে 5-10% ক্ষেত্রে হার্ট খুবই দুর্বল থাকে বা রক্তনালীতে বেশি অতিরিক্ত কোলেস্ট্রল থাকে, সেগুলোকে ভিতর থেকে ওয়াশ করে বের করতে হয়। একটা হচ্ছে সার্জনের অভিজ্ঞতা এবং দক্ষতা, প্লাস তার টিম, অ্যানেস্থেশিয়া, তার সাপোর্টিং যে সমস্ত টিম মেম্বার 24 ঘন্টা সে ভালো কাভার করছে কিনা। দেখা যায় কি অনেক হসপিটাল ক্লিনিক টাইপের, আপনার ফুল টাইম সার্জনও ফুল টাইম না, অ্যানেস্থেশিয়া ফুল টাইম না, টেকনিশিয়ান ফুল টাইম না, অপারেশন করে গেল 3 ঘন্টা পর রোগীটা খারাপ হয়ে গেল, কিন্তু ইতিমধ্যে সবাই বাসায় চলে গেছে। সবাই বাসার থেকে আবার ডেকে নেয়, আসো আমাদের রোগীটা খারাপ হয়ে গেছে, আমরা আবার গোছাই। সার্বক্ষণিক তত্ত্বাবধান পসিবল। সার্বক্ষণিক 24 ঘন্টা ফুল টাইম, জাস্ট লাইক এ ব্যাকটেরিয়াল ওয়ার্ডের মতো অবস্থা। একটা হার্টের হসপিটালে ফুল টাইম ডেডিকেটেড টিম ছাড়া, শুধু একটা টিম না, একাধিক টিম দরকার, 2-3টা থিয়েটার দরকার। একটা রোগী মানে 2টা কেস হবে, একটা অপারেশন চলছে, আগের অপারেশন খারাপ হয়ে গেল, তাহলে তো তাকে আবার ওটিতে ব্যাক করতে গেলে একটা ফাঁকা থিয়েটার লাগবে অবশ্যই। কিন্তু দেখেছো কখন খালি হবে, সেই রোগীটা আবার ব্যাক করে আনবো, তাহলে তো হবে না। এই জন্য ব্যাকআপ সাপোর্ট লাগবে। অপারেশন পরবর্তী কি কি পরিচর্যা দরকার আর অপারেশন সেটা গুরুত্ব আমি যেটা মনে করি, দক্ষ টিম হলে অল্প সময়ে অপারেশন করা যায়। যেমন আমার একটা টিম, আমি 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে কমপ্লিট শিফট করে নিয়ে আসি রোগী বাইপাস করে। দেখা যাচ্ছে সেই অপারেশনটা অনেক হাসপাতালে এই গোছানো টিম দিয়ে, টিম তো বিভিন্ন জায়গায় তারা গোছায় নিয়ে আসছে, সেই অপারেশনটা 6 ঘন্টা 9 ঘন্টা ধরে করছে। 2.5 ঘন্টা অপারেশন 9 ঘন্টা ধরে করলে এই রোগীর ইনফেকশন হয়ে যাবে। সমন্বয় নেই। চেস্ট খোলা আছে 9 ঘন্টা ধরে, 9 ঘন্টা ধরে চেস্ট খোলা রাখলে তো এমনি শুকায় যায়, ইনফেকশন হয়ে যাবে। টাইম সাংঘাতিক একটা ফ্যাক্টর। এক্সপার্টাইজের সাথে সাথে টাইম, এবং রোগী অপারেশন করতে গিয়ে দেখা যায় টিম মেম্বাররা কেউ বাইরে যাচ্ছে, বাথরুম থেকে আবার ঘুরে আসে, ওটিতে হাত ধুচ্ছে, এরকম অনেকক্ষণ লাগলে তো হবে না। 2-2.5 ঘন্টার মধ্যে অপারেশন শেষ করতে হবে। কোনো সার্জিক্যাল টিম মেম্বার এই টাইমের মধ্যে বাইরে যেতে পারবে না, অপারেশন ঢুকবে, শেষ করে বেরিয়ে আসবে। কিছু নিয়ম নীতি ফলো করা উচিত। অপারেশনের পরবর্তী চিকিৎসা এবং পরবর্তীতেও যে পোস্ট অপারেটিভ থাকবে, নার্সদেরকে প্রত্যেকটা বেডে একটা নার্স থাকতে হবে, বিশেষ নার্স লাগবে, প্রশিক্ষিত নার্স লাগবে। এবং নার্সগুলো সবসময় হাত ওয়াশ থাকতে হবে, দরকার হলে বেড সাইডে টাওয়েল থাকবে, সেই টাওয়েলটা সবসময় স্পিরিট ইমোশন থাকবে। যখন সে টাচ করবে আগে স্পিরিট মাখানো ভিজানো টাওয়েল দিয়ে হাতটা মুছে তারপর সে একটা স্যালাইন টাচ করবে, এবং সম্ভব হলে গ্লাভস পরে সবসময় টাচ করবে। খালি হাতে কখনোই পেশেন্ট টাচ করা উচিত না পোস্ট অপারেটিভ ওয়ার্ডে। ভিজিটর রিস্ট্রিক্ট করা উচিত। ডাক্তাররা, নার্সরা পোস্ট অপারেটিভ ওয়ার্ডের মধ্যে ডিসিপ্লিন মেনটেন করবে। আননেসারি স্টাফ ঘুরবে না, আননেসারি গসিপিং হবে না। কোনো স্টাফ যদি সিক থাকে তাকে অফ দিতে হবে ডিউটির থেকে, এবং যতটুকু ডিসপোজেবল রিইউজ যাতে না হয় ম্যাটেরিয়াল খেয়াল রাখতে হবে। এবং পোস্ট অপারেটিভ যে 48 আওয়ার্স খুব নিবিড়ভাবে আসলে যত্ন নেওয়া উচিত। অনেকে দেখা রিকভারি হয় নাই, তার আগে বেড ক্রাইসিসের কারণে ক্যাবিনে পাঠিয়ে দিল, ওয়ার্ডে পাঠিয়ে দিল, দেখা যাচ্ছে রিকভারি হলো না, ওখানে লোক নাই, ভালো কেয়ার নিতে পারছে না। কারণ সব হাসপাতালে এই বিষয়টা তো আসলে লক্ষ্য রাখা উচিত, না হলে তো মানে আমাদের দেশে এই হৃদরোগের চিকিৎসা আমরা যে অর্জনটা করেছি এই অর্জন কিন্তু থাকবে না। যেমন করে আমাদের গণতন্ত্র অর্জনটা হুমকির মুখে হয়েছে, এই হৃদরোগ চিকিৎসার যে সাফল্যটা আমরা যদি আবার ধরে রাখতে না পারি, তাহলে রোগী আবার বহির্মুখী হয়ে যাবে। তাই আমি সমস্ত হাসপাতাল অথরিটিকে বলবো এবং যারা ট্রিটিং কনসালটেন্ট তাদেরকে বলবো যে খুবই আন্তরিক হওয়া উচিত, সিরিয়াস হওয়া উচিত। কারণ একটা মানুষের জীবন পৃথিবীতে সে একবারই এনজয় করবে, সেটা যদি আপনার যত্ন সহকারে না করি অপারেশনটা বা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যদি খেয়াল না রাখি, তাহলে তো ভালো রেজাল্ট আসবে না। তো ডাক্তার লুৎফর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ যারা দেশে এবং বিদেশে আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর একটি কথা হচ্ছে যে বাইপাস সার্জারি একটি ব্যয়বহুল সার্জারি। এই সার্জারির ক্ষেত্রে এর মান নিয়ে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা চলবে না। এক্ষেত্রে যখন যা লাগে তাই কিন্তু করা উচিত, এবং প্রয়োজনীয় যে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেটা কিন্তু রোগীর জন্য খুবই দরকারি, এবং এগুলো অবশ্যই করতে হবে। যদি তা না করেন তাহলে কিন্তু এই সার্জারির যে কোনো পর্যায়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে। কাজেই আমাদের দেশে হৃদরোগের যে সাফল্য এসেছে এবং সেই সাফল্যকে ধরে রাখার জন্য আমরা দেখছি ইদানিংকালে অনেক হাসপাতাল গড়ে উঠেছে যেখানে হার্টের বিভিন্ন রকম অপারেশন হচ্ছে, এবং সেই সব অপারেশনের ক্ষেত্রে অনেক রকম দুর্ঘটনাও ঘটছে। কাজে আমি রোগীদেরকে বলতে চাই, আপনারা আগে জেনে নিন কোন হাসপাতালে ভালো অপারেশন হচ্ছে এবং সেখানে কতটা সুযোগ সুবিধা রয়েছে। এই বিষয়গুলো অবগত হয়ে আপনারা আপনাদের রোগীকে সেখানে অপারেশন করাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।